হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের সৌপম স্যার। তো চলে এসেছি তোমাদের জন্য এনএমজিএনএম 2024 এর ফিজিক্যাল সায়েন্সের কিন্তু একটা প্র্যাকটিস সেট নিয়ে। আমরা কিন্তু 500টা এমসিকিউর একটা সিরিজ অলরেডি স্টার্ট করেছিলাম। তো আজকে কিন্তু তার ক্লাস নাম্বার 23। তো এর আগে কিন্তু অলরেডি আমরা 22টা ক্লাস করে ফেলেছি। তো যারা যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো করোনি, তো ক্লাসগুলো অবশ্যই করে নাও। তার কারণ হচ্ছে সামনেই তোমাদের এনএমজিএনএম 2024 এর এক্সাম রয়েছে এবং এই ক্লাসগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা তোমাদের এক্সামে কমন কোয়েশ্চেন অবশ্যই করে পেয়ে যাবে। তো অবশ্যই করে তোমরা কিন্তু কেয়ারফুলি ক্লাসগুলো করতে থাকো এবং যারা যারা ক্লাসগুলো করছো অবশ্যই করে ক্লাসগুলোকে বারবার রিভাইজ করতে থাকো এবং অবশ্যই করে তোমরা জানাবে কমেন্ট করে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে রাখি, ক্লাসগুলো থেকে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউটস থাকে, কোনো রকম কোয়ারি থাকে, অবশ্যই করে আমাদের জানাতে ভুলবে না। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলও রয়েছে। সেখানে তোমরা জয়েন করবে এবং সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের কোয়ারিজ গুলো এবং তোমরা তোমাদের কিন্তু প্রবলেমস গুলো আমাদের কাছে দিতে পারো। আমরা কিন্তু সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই করে যারা যারা ক্লাসগুলো করছো তোমাদের জন্য বলে রাখি, এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফস গুলো একদম তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো অবশ্যই করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই করে জয়েন করবে এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফস গুলো পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করে নিই। আজকে কিন্তু আমরা সেট নাম্বার 23 নিয়ে ডিসকাস করবো। তো দেখে নিই আজকের কোয়েশ্চেন গুলো কি রয়েছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। দেখো আমরা কিন্তু তোমাদেরকে প্রমিস করেছিলাম 500টা এমসিকিউ কিন্তু আমরা ডিসকাস করব ফিজিক্যাল সায়েন্সের উপরে। তো দেখো আমরা কিন্তু অলরেডি 330টা এমসিকিউ ডিসকাস করে ফেলেছি তোমাদের, এবং আজকে কিন্তু দেখো 331 থেকে আমাদের স্টার্ট হচ্ছে। তো অবশ্যই করে 330টা যে এমসিকিউ আমরা করে ফেলেছি অলরেডি, তো সেগুলো তোমরা বারবার করে রিভাইজ করতে থাকো, বারবার করে কিন্তু প্র্যাকটিস করতে থাকো। তার কারণ এর মধ্যে থেকে কিন্তু তোমাদের এক্সামে তোমরা কোয়েশ্চেন গুলোকে কমন পেয়ে যাবে। তো চলো খুব কেয়ারফুলি তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমরা কিন্তু আজকের ক্লাসটাতে এগিয়ে যাই। 331 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা। ঠিক আছে, আর্সেনিক আমরা জানি একটা কি ধাতু কল্প। তাহলে এই আর্সেনিক কিন্তু একটা নির্দিষ্ট মাত্রার উপরে যদি চলে যায় আমাদের জলের মধ্যে, পানীয় জলের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে সেটা কিন্তু আমাদের শরীরে ক্ষতি করছে, আমাদের জন্য সেটা হার্মফুল। তাহলে সেই যে অনুমোদিত মাত্রাটা কত, ঠিক আছে। তাহলে দেখো অপশনগুলো দেওয়া রয়েছে 0.5 mg পার লিটার। এমজি মানে হচ্ছে কিন্তু তোমাদের মনে রাখবে যে মিলিগ্রাম, ঠিক আছে, এমজি মানে হচ্ছে মিলিগ্রাম। তাহলে 0.5 মিলিগ্রাম পার লিটার, 0.05 মিলিগ্রাম পার এমএল। এমএল মিনস হচ্ছে আমরা বলবো যে মিলিলিটার, ঠিক আছে, এমএল মিনস আমরা বলবো যে মিলিলিটার। নেক্সট কি বলেছে দেখো 0.05 এমজি পার লিটার, ঠিক আছে। এবারে বলছে 0.5 এমজি পার এমএল। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার মনে রাখতে হবে পানীয় জলে অনুমোদিত মাত্রা আর্সেনিকের সেটা হচ্ছে কি 0.05 এমজি পার লিটার। তার মানে 1 লিটার জলে 0.05 মিলিগ্রাম কিন্তু পর্যন্ত আমাদের আর্সেনিক থাকতে পারে। এর থেকে যদি বেশি হয়ে যায় সেটা কিন্তু হয়ে যাবে আমাদের শরীরের পক্ষে হার্মফুল এবং সেটা কিন্তু আমাদের বিভিন্ন রকম ক্ষতি করবে, ঠিক আছে। তো দেখো পরের যে কোয়েশ্চেনটা রয়েছে সেখানেই কিন্তু আমরা সেটার অ্যান্সারটা পেয়ে যাব, কি ক্ষতি করছে আর্সেনিক আমাদের শরীরে। দেখো বলছে কি আর্সেনিক যুক্ত জল পান করলে যে রোগটি হয়, আর্সেনিক যুক্ত জল পান করার ফলে আমাদের শরীরে যে রোগটি হয় সেটা কি। দেখো বলেছে নক নি সিনড্রোম, অপশন বি বলেছে দন্তক্ষয়, অপশন সি বলেছে ব্ল্যাক ফুট ডিজিজ, অপশন ডি বলেছে ক্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, আমরা জানি যে আর্সেনিক যুক্ত জল পান করলে কি হচ্ছে, আমাদের ব্ল্যাক ফুট ডিজিজ হচ্ছে, ঠিক আছে। ব্ল্যাক ফুট ডিজিজ হচ্ছে যেখানে আমরা দেখবো যে আমাদের হাতের এবং পায়ের যে তালু রয়েছে, ঠিক আছে, হাতের তালু এবং পায়ের যে নিচের অংশটা রয়েছে সেখানে আমরা দেখবো যে কালো কালো ছোপ পড়ে যায়, ঠিক আছে। তো এটাকেই বলা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। 333 নম্বর কোয়েশ্চেন আমাদের কি রয়েছে। ওকে, তো দেখো বলছে 1 মিলিগ্রাম পার লিটার ফ্লুরাইড যুক্ত জল, 1 মিলিগ্রাম পার লিটার ফ্লুরাইড যুক্ত জল। ফ্লুরাইডটাও কিন্তু জলের মধ্যে থাকছে, এটাও কিন্তু একটা বলবো আমরা যে খনিজ, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই 1 এমজি পার লিটার ফ্লুরাইড যুক্ত জল পান করলে কি হবে। অপশন এ বলেছে দেখো দন্তক্ষয়, অপশন বি বলেছে দন্তক্ষয় রোধ করে, অপশন সি বলছে ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয়, অপশন ডি বলছে নক নি সিনড্রোম হয়। তাহলে রাইট অ্যান্সার কি হবে এখানে, রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কি হবে, অপশন এ দন্তক্ষয় করে, ঠিক আছে। রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের অপশন এ, যেটা হচ্ছে দন্তক্ষয় করে। মনে রাখতে হবে এই যে নক নি সিনড্রোম এটাও কিন্তু ফ্লুরাইডের জন্যই হচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু আমরা দেখবো, যে ফ্লুরাইডের জন্যই হচ্ছে। তাহলে নকনি সিনড্রোমের ক্ষেত্রে কি হচ্ছে, নকনি সিনড্রোমের ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের যে হাঁটুর যে হাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু বেঁকে যাচ্ছে ধনুকের মতো। এর ফলে কি হচ্ছে, আমাদের হাঁটুগুলো কিন্তু জোড়া লেগে যাচ্ছে, ঠিক আছে।
আচ্ছা, ব্ল্যাক ফুড ডিজিজ কিন্তু আমরা দেখলাম এখনই যে আর্সেনিকের জন্যই হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ। ওকে, তো চলো তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে 333, দন্ত ক্ষয় করছে। নেক্সট 334, ব্ল্যাক ফুড রোগ হয় কোন মৌল দূষণের ফলে? দেখো একই কোশ্চেন আবার দিয়েছে আমাদেরকে, বলছে ব্ল্যাক ফুড ডিজিজ, ব্ল্যাক ফুড রোগ কোন মৌলের দূষণের ফলে হচ্ছে? অপশন দেওয়া রয়েছে কি দেখো, Cl ক্লোরিন, Hg মানে পারদ, F হচ্ছে ফ্লোরিন, নাকি S আর্সেনিক। তাহলে রাইট অ্যান্সার কি হবে? আর্সেনিকের প্রভাবেই হচ্ছে আমাদের ব্ল্যাক ফুড ডিজিজ। ঠিক আছে, আর্সেনিকের প্রভাবেই কিন্তু আমাদের হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ। আমরা দেখলাম যে ফ্লোরিনের জন্য আমাদের কি হচ্ছে, নকনি সিনড্রোম হচ্ছে ফ্লোরিনের জন্য, এবং দন্তক্ষয় হচ্ছে। পারদ বা Hg কি হচ্ছে, পারদ বা Hg ফলে কি হচ্ছে, আমরা দেখবো যে মিনামাটা। ঠিক আছে, পারদ বা Hg দূষণের ফলে কি হচ্ছে, মিনামাটা। এই যে ডিজিজ গুলো, ঠিক আছে, এই ডিজিজ গুলো থেকে কিন্তু তোমরা অবশ্যই করে কোয়েশ্চেন পাবে। তো সেই জন্য ডিজিজ গুলোর নামগুলো এবং কার জন্য ডিজিজ গুলো হচ্ছে সেক্ষেত্রে সেগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, Hgর জন্য মিনামাটা। ক্যাডমিয়ামের জন্য আমরা জানি কি, ক্যাডমিয়ামের জন্য আমরা দেখবো যে আমাদের কি হচ্ছে না, ডিসলেক্সিয়া। ঠিক আছে, ডিসলেক্সিয়া রোগ হচ্ছে। ঠিক আছে, আর আমরা দেখবো যে Hg বা পারদের জন্য কিন্তু হচ্ছে মিনামাটা। ঠিক আছে, তাহলে এই যে রোগগুলো এবং তাদের সঙ্গে সঙ্গে কার জন্য রোগগুলো হচ্ছে, কোন মৌলের জন্য, সেগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখবো আমরা। 335 কি রয়েছে দেখো, 335 নম্বর কোয়েশ্চেন বলেছে কত উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হচ্ছে? কত ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হচ্ছে? অপশন এ বলেছে দেখো 2 ডিগ্রি উষ্ণতায়, অপশন বি বলেছে 10 ডিগ্রি উষ্ণতায়, অপশন সি বলেছে 0 ডিগ্রি উষ্ণতায়, নাকি অপশন ডি বলেছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে রাইট অ্যান্সার কি হবে? জলের ঘনত্ব সর্বাধিক হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি জলের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রান্ত প্রসারণ দেখতে পাওয়া যাচ্ছে, জলের ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই ব্যতিক্রান্ত প্রসারণের ঘটনাটা কি? আমরা জানি যদি আমরা তরলকে বা কোনো গ্যাসকে আমরা উত্তপ্ত করি, কি হচ্ছে সেক্ষেত্রে তার ঘনত্ব কমছে এবং আয়তনটা কিন্তু বাড়ছে। ঠিক আছে, ঘনত্বটা কমছে এবং আয়তন কিন্তু বাড়ছে। কিন্তু জলের ক্ষেত্রে কিন্তু একটু উল্টো ঘটনা দেখা যাচ্ছে। জলের ক্ষেত্রে আমরা যদি দেখি জলকে আমরা 0 ডিগ্রি থেকে যদি আমরা নিয়ে আসি, 0 ডিগ্রি থেকে যদি আমরা উত্তপ্ত করতে শুরু করি, 0 ডিগ্রি থেকে আমরা যদি উত্তপ্ত করতে শুরু করি, সেক্ষেত্রে আমরা দেখবো, জাস্ট এ সেকেন্ড, ওকে, 0 ডিগ্রি থেকে আমরা যদি একে উত্তপ্ত করতে শুরু করি, আমরা কি দেখবো, তার কি হচ্ছে না, ঘনত্বটা কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, বাড়ছে। ঠিক আছে, ঘনত্বটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং সেই ঘনত্বটা সর্বাধিক হচ্ছে কোথায় এসে, সর্বাধিক হচ্ছে 4 ডিগ্রিতে ঘনত্বটা বাড়ছে। ঠিক আছে, এবং এই 4 ডিগ্রির পর থেকে কিন্তু আবার সেই সেম আমরা দেখতে পাবো যে ঘনত্ব কমছে এবং আয়তনটা বাড়ছে। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা দেখা যাচ্ছে, এই ঘটনাটাকেই বলা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে জলের ঘনত্বটা সর্বাধিক হচ্ছে কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলছে জলের খরতা পরিমাপের একক। জলের মধ্যে কতটা খরতা রয়েছে সেই খরতা পরিমাপের এককে আমরা কি বলবো? তাহলে দেখো গ্রাম পার লিটার বা গ্রাম লিটার ইনভার্স, মোল লিটার ইনভার্স, অপশন সি বলেছে ppm, আর অপশন ডি তে বলেছে কেজি লিটার ইনভার্স। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের ppm, তার মানে পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, পার্টস পার মিলিয়ন। তাহলে জলের ক্ষেত্রে আমরা জানি স্থায়ী এবং অস্থায়ী দু ধরনের খরতা দেখা যাচ্ছে। ঠিক আছে, অস্থায়ী খরতাগুলো দেখা যাচ্ছে কিসের জন্য? আমরা দেখবো যে বাইকার্বনেট যে লবণগুলো রয়েছে, সেই বাইকার্বনেট লবণের জন্য অস্থায়ী খরতা দেখা যাচ্ছে। অস্থায়ী খরতাকে কিন্তু সহজেই দূর করা যায়, এবং স্থায়ী খরতা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সালফেট লবণগুলোর জন্য। ঠিক আছে, এই স্থায়ী খরতা কিন্তু সহজে দূর করা যায় না। তাহলে এই যে খরতাটার পরিমাপ করা যাচ্ছে কিসের উপর? এই খরতা পরিমাপের একক হয়ে যাচ্ছে ppm বা পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 337 বলছে কি পানীয় জলে ফ্লুরাইডের অনুমোদিত মাত্রা। আমরা আর্সেনিকের অনুমোদিত মাত্রা দেখলাম যে কতটা পরিমাণ আর্সেনিক থাকতে পারে পানীয় জলের মধ্যে। এখানে দিয়েছে দেখো ফ্লুরাইডের অনুমোদিত মাত্রা, তার মানে কতটা পরিমাণে ফ্লুরাইড থাকতে পারে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে এখানে? অপশন এ বলছে দেখো 0.5 to 1.5 মিলিগ্রাম পার লিটার, 5 to 6 মিলিগ্রাম পার লিটার, অপশন সি তে বলছে 10 to 12 মিলিগ্রাম পার লিটার, আর অপশন ডি তে বলছে 8 to 10 মিলিগ্রাম পার লিটার। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে? রাইট অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ, 0.5 to 1.5 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, তার মানে 1 লিটার জলে 0.5 to 1.5 মিলিগ্রাম কিন্তু থাকতে পারে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি
338 কি রয়েছে আমাদের, দেখো কোয়েশ্চেন কি বলছে 338 এ ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সংকেত, ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সংকেত কি হবে, অপশনগুলো দেখো, বলছে RCOOH, RNH2, ROH, আর বলছে কি RCl। তাহলে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সারটা কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে RCOOH। ঠিক আছে, RCOOH, COOH গ্রুপ কিন্তু কোথায় থাকছে না, আমরা দেখবো যে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের ক্ষেত্রে। আমরা কিন্তু আগের ক্লাসে একটা কোয়েশ্চেন করেছিলাম যেখানে অ্যানায়ন বিনিময়কারী রেজিনের কথা আমরা বলেছিলাম। ঠিক আছে, অ্যানায়ন বিনিময়কারী রেজিনের ক্ষেত্রে তাহলে আমরা কাকে নেব, RNH2, তার মানে অ্যামিন গ্রুপ যেখানে থাকছে সেটা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী। ঠিক আছে, অ্যানায়ন বিনিময়কারী রেজিন। আর ক্যাটায়ন বিনিময়কারী রেজিন বললে বলবো আমরা COOH গ্রুপের কথা। ঠিক আছে, COOH গ্রুপের কথা বলবো। আর COOH হচ্ছে আমরা দেখবো যে এখানে আমাদের ক্যাটায়ন বিনিময়কারী। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, জলে শৈবালের অতিবৃদ্ধির জন্য দায়ী, তার মানে জলে যে শৈবালের বৃদ্ধি ঘটছে তার জন্য কে দায়ী, ঠিক আছে, এখানে অপশন বলেছে দেখো ক্লোরাইড, অপশন বি বলেছে আর্সেনিক, অপশন সি বলেছে ফসফেট, অপশন ডি বলেছে ফ্লুরাইড। তাহলে দেখো রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে, শৈবালের যে অতিবৃদ্ধি হচ্ছে জলে, এই শৈবাল বা অ্যালগি আমরা যেটাকে বলছি তার অতিবৃদ্ধির জন্য দায়ী হচ্ছে কি ফসফেট। আমি তোমাদের কিন্তু আগের ক্লাসে একটা কোয়েশ্চেন ছিল যেখানে ইউট্রোফিকেশনের ব্যাপারে একটা কোয়েশ্চেন ছিল, সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এই যে অতিবৃদ্ধি শৈবাল তার জন্য দায়ী হচ্ছে তিনটে, কে এন পি আর হচ্ছে আমরা বলবো কে। ঠিক আছে, নাইট্রোজেন, ঠিক আছে, ফসফেট গ্রুপ আর হচ্ছে আমাদের পটাশ। ঠিক আছে, এই তিনটে, ঠিক আছে, এই তিনটেই কিন্তু এই শৈবালের অতিবৃদ্ধি, জলে শৈবালের অতিবৃদ্ধির জন্য দায়ী। তাহলে এই তিনটে যখন জলের মধ্যে মিশছে তখন কি হচ্ছে, জলের মধ্যে শৈবালের বৃদ্ধি ঘটছে এবং যেটাকে আমরা বলছি অ্যালগাল ব্লুম। ঠিক আছে, যেটাকে আমরা বলছি কি অ্যালগাল ব্লুম। জলে এই শৈবালের অতিবৃদ্ধি বা অ্যালগাল ব্লুম ঘটার ফলে কি হচ্ছে, জলের মধ্যে যে ডিজলভ অক্সিজেন থাকছে, জলের মধ্যে যে ডিও বা ডিজলভ অক্সিজেন থাকছে, সেই ডিজলভ অক্সিজেনের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে। তার কারণ কি, জলের মধ্যে যারা জলজ প্রাণীরা তো ছিলই, তার সঙ্গে সঙ্গে এই অ্যালগাল ব্লুম বা অ্যালগি যখন জলের মধ্যে ডেভেলপ করছে তখন কি হচ্ছে, জলের যে বিওডি, যেটাকে আমরা বলছিলাম যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এই জলে বিওডির পরিমাণটা কি হয়ে যাচ্ছে, জলে বিওডির পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। বিওডির পরিমাণ বেড়ে যাচ্ছে তার মানে ডিমান্ডটা বাড়ছে, অক্সিজেনের ডিমান্ডটা বাড়ছে, কিন্তু সাপ্লাই তো বাড়ছে না। জলের মধ্যে যতটা ডিজলভ অক্সিজেন আছে ততটাই রয়েছে, কিন্তু সেখানে ডিমান্ড বাড়ছে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, বিওডির পরিমাণটা যখন বাড়ছে তখন কিন্তু ডিজলভ অক্সিজেনের পরিমাণটা ধীরে ধীরে কমছে, ডিজলভ অক্সিজেনের পরিমাণটা ধীরে ধীরে কমছে। তার ফলে কি হচ্ছে, যে সমস্ত জলজ জীবের আগে থেকেই জলাশয়ের মধ্যে ছিল তারা কিন্তু ঠিকঠাক করে অক্সিজেন নিতে পারছে না, এর ফলে তাদের কি হচ্ছে, মৃত্যু ঘটছে। এবং আমরা দেখবো যে তার ফলে কি হচ্ছে, তার ফলে কিন্তু আমরা দেখবো তার রেজাল্টটা হচ্ছে কিনা জল দূষণ ঘটছে। ঠিক আছে, তাহলে এই যে এনপিকে, এই এনপিকে কিন্তু আমরা দেখবো যে ডিটারজেন্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, ডিটারজেন্টের মধ্যে রয়েছে, যেটা আমরা কাপড় কাচার কাজে ব্যবহার করছি। তো সেই জন্যই বলা হয় যে পুকুরের জলে, ঠিক আছে, বা জলাশয়ের মধ্যে কি হচ্ছে, ডিটারজেন্টের সাহায্যে কাপড়, মানে ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচতে না বলা হচ্ছে, যাতে কিনা এই অ্যালগাল ব্লুমকে আটকানো যায়। অ্যালগাল ব্লুম হলে কিন্তু তার কনসিকুয়েন্সেস গুলো কিন্তু এইগুলো হতে থাকবে, এরপর কিন্তু আলটিমেট রেজাল্ট কি আসবে না, সেখানে আমরা দেখবো যে জল দূষণ ঘটছে। ঠিক আছে, চলো এই কথাগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। 340 কি বলছে দেখো, নিচের কোন জল সবচেয়ে বেশি বিশুদ্ধ, নিচের কোন জল সবচেয়ে বেশি বিশুদ্ধ। তাহলে অপশনগুলো কি দেওয়া রয়েছে দেখো, বলছে আয়ন মুক্ত জল, পাতিত জল, বৃষ্টির জল নাকি নলকূপের জল। তাহলে রাইট অ্যান্সার কি হবে, সবচেয়ে বেশি বিশুদ্ধ হচ্ছে কি পাতিত জল। ঠিক আছে, পাতিত জল। আমরা দেখবো যে পাতিত জলের যদি আমরা পিএইচ নেই, পাতিত জলের পিএইচ হয়ে যাচ্ছে কত, পাতিত জলের পিএইচ হচ্ছে একদম 7। ঠিক আছে, পাতিত জলের পিএইচ হচ্ছে একদম 7। এবং জলের যে আমরা পিএইচ দেখবো, জলের পিএইচ কিন্তু অবশ্যই করে 7 হওয়া উচিত। ঠিক আছে, 7 মানে আমরা জানি যে পশম বা হচ্ছে একদম মাঝামাঝি রয়েছে, সেটা কিন্তু অ্যাসিডিকও না আবার হচ্ছে বেসিকও নয়। তার মানে হচ্ছে কি, সেটা কিন্তু আম্লিকও নয় এবং ক্ষারীয় নয়, সেটা কিন্তু মাঝামাঝি বা পশম। ঠিক আছে, জলের ধর্মই হচ্ছে, জল হচ্ছে পশম। তাহলে সেক্ষেত্রে পাতিত জলের পিএইচ হচ্ছে 7 এবং সবচেয়ে বিশুদ্ধ জল হচ্ছে কিন্তু আমাদের পাতিত জল। বাকি যে জলগুলো রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু কিছুটা আম্লিক রয়েছে। ঠিক আছে, যেমন বৃষ্টির জল কিছুটা আম্লিক হচ্ছে, আয়ন মুক্ত জল বলেছে, তার মানে যেখানে কোনো আয়ন নেই, সেটা এমনি আমরা যে জলটা পান করছি বা নলকূপের জল যেটা আমরা পান করছি, সেগুলোতে কিন্তু কিছু কিছু আয়ন রয়েছে বা সেটা কিন্তু দেখবো যে আমরা কিছুটা আম্লিক হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 341 কি বলছে, অধিক ফ্লুরাইড যুক্ত জল পান করলে যে রোগটি হয়,
অধিক ফ্লোরাইড যুক্ত জল পান করলে যে রোগটি হয়। দেখো অপশন এতে বলেছে নকলি সিনড্রোম, অপশন বি বলেছে ব্ল্যাক ফুট ডিজিজ, অপশন সি বলেছে টাইফয়েড, আর অপশন ডি বলেছে মিনামাটা। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার আমি এক্ষুনি তোমাদের বললাম যে এখানে কি হবে, নকলি সিনড্রোম। দেখো যেখানে তোমাদেরকে ফ্লুরাইডের ক্ষেত্রে দুটো আমরা দেখলাম, দুটো ডিজিজ, একটা হচ্ছে কি দাঁতের ক্ষয় ঘটছে এবং আরেকটা হচ্ছে নকলি সিনড্রোম। তাহলে এখানে যখন দাঁতের ক্ষয়ের কথা উল্লেখই করা নেই, সেক্ষেত্রে আমরা জানি যে নকলি সিনড্রোমটাই একমাত্র এখানে অ্যান্সার হচ্ছে, যেটা হচ্ছে ফ্লুরাইড যুক্ত জল পান করার ফলে হচ্ছে। ব্ল্যাক ফুট ডিজিজ আমরা দেখলাম এখন যে আর্সেনিক দূষণের ফলে হচ্ছে, আর্সেনিক দূষণের ফলে হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। টাইফয়েড তো আমরা জানি, টাইফয়েড হচ্ছে সালমোনেলা টাইফি, ঠিক আছে, সালমোনেলা টাইফি এর যে পজিটিভ যে প্যাথোজেনটা রয়েছে টাইফয়েডের জন্য, সালমোনেলা টাইফি, ঠিক আছে, ব্যাকটেরিয়া। এবং এখানে দেখবো মিনামাটা কার ফলে হচ্ছে, মিনামাটা হচ্ছে এইচজি বা হচ্ছে পারদের ফলে হচ্ছে মিনামাটা, পারদ দূষণের ফলে হচ্ছে মিনামাটা রোগ। এই রোগগুলো এবং তার যে মৌলগুলো, এখান থেকে তোমরা অবশ্যই করে একটা কোয়েশ্চেন পাবেই। তো সেই জন্য এগুলো ভালো করে কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 342 কি বলছে, জিওলিন বা হ্যালোজেন ট্যাবলেটের মূল উপাদান কি? জিওলিন বা হ্যালোজেন ট্যাবলেটের মূল উপাদান কি? অপশনগুলো কি রয়েছে দেখো, বলছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে রাইট অ্যান্সার কি হবে? আমরা দেখি যে এই জিওলিন বা হ্যালোজেন যে ট্যাবলেটগুলো, এগুলো কি করা হচ্ছে না, জলকে জীবাণু মুক্ত করার কাজে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, জলকে জীবাণু মুক্ত করার কাজে ব্যবহার করা হচ্ছে এই হ্যালোজেন ট্যাবলেটগুলো। এর যে উপাদানগুলো সেগুলো কি হচ্ছে না, সোডিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড হয়ে যাচ্ছে এই জিওলিন বা হ্যালোজেন ট্যাবলেটের মূল উপাদান, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখব। নেক্সট কোয়েশ্চেন বলছে 343, বলছে মৃদু জলের উদাহরণ। মৃদু জলের উদাহরণ কি? মৃদু জলের উদাহরণ অপশন দিয়েছে দেখো, সমুদ্রের জল, নদীর জল, বৃষ্টির জল নাকি কুয়োর জল। তাহলে রাইট অ্যান্সার কি হবে? মৃদু জলের উদাহরণ হয়ে যাচ্ছে, আমরা দেখবো যে বৃষ্টির জল, ঠিক আছে, বৃষ্টির জল হয়ে যাচ্ছে মৃদু জলের উদাহরণ। নেক্সট, আয়ন বিনিময় পদ্ধতিতে দূর করা যায় না। তাহলে আয়ন বিনিময় পদ্ধতিতে কোনটা দূর করা যাচ্ছে না? অপশনগুলো আমরা কি রয়েছে দেখে নেব। অপশন বলেছে আর্সেনেট লবণ, আর্সেনাইট লবণ, আর্সেনিক নাকি কোনোটাই নয়। তাহলে ভালো করে খেয়াল করতে হবে যে আয়ন বিনিময় পদ্ধতিতে দূর করা যাচ্ছে না কোনটা, আর্সেনাইট লবণ, ঠিক আছে, আর্সেনাইট লবণ হচ্ছে গিয়ে আয়ন বিনিময় পদ্ধতিতে দূর করা যাচ্ছে না, ঠিক আছে। এই আর্সেনাইট লবণটা কিন্তু ওই আর্সেনিক থেকেই তৈরি হচ্ছে, ঠিক আছে, আর্সেনিক থেকে এই আর্সেনাইট লবণটা তৈরি হয়ে যাচ্ছে। আজকের সেটের আমাদের লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, জলের অস্থায়ী এবং স্থায়ী ক্ষরতা একসঙ্গে দূর করা যায়। জলের অস্থায়ী এবং স্থায়ী ক্ষরতা একসঙ্গে দূর করা যায় কোন পদ্ধতিতে? অপশন কি কি বলছে দেখো, বলছে স্ফুটন পদ্ধতি, ক্লোরিনেশন পদ্ধতি, অতিবেগুনি রশ্মির সাহায্যে। অপশন দিতে বলছে আয়ন বিনিময় রেজিন পদ্ধতিতে। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে? রাইট অ্যান্সার দেখবো যে আমরা অপশন ডি, অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আয়ন বিনিময় রেজিন পদ্ধতিতে কিন্তু অস্থায়ী এবং স্থায়ী ক্ষরতা দুটোই দূর করা যাচ্ছে। তাহলে দেখো এইটাই ছিল আজকে আমাদের সেট 15টা কোয়েশ্চেনের। তো কোয়েশ্চেন গুলো অবশ্যই করে তোমরা দেখছো কি ধরনের কোয়েশ্চেন গুলো আসছে, কোয়েশ্চেন গুলো যেগুলো তোমাদের কাছে প্রোভাইড করা হচ্ছে অবশ্যই করে কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো বারবার। যারা যারা সিরিয়াসলি এনএম জিএনএম 2024 কে টার্গেট করছো অবশ্যই করে তোমরা কিন্তু ভালো করে বারবার এগুলোকে প্র্যাকটিস করতে থাকো, তার কারণ এর মধ্যে থেকেই কিন্তু তোমরা তোমাদের এক্সামে কমন কোয়েশ্চেন পাবে, ঠিক আছে। তো সেই জন্য একদম সময় নষ্ট না করে অবশ্যই করে তোমরা প্র্যাকটিস করতে থাকো। জানি অনেকের তোমাদের এইচএস এক্সাম চলছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্সামটা এখন একটু যেহেতু তোমরা এক্সামের জন্য একটু ব্যস্ত রয়েছো, তো সেক্ষেত্রে তোমরা এক্সামটা ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করো এবং এক্সামটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদেরকে ভালো করে এইগুলো যেই ক্লাসগুলো তোমাদের দেখা হচ্ছে না বা যেগুলো কিন্তু তোমাদের ব্যাকলগ থেকে যাচ্ছে সেইগুলো কিন্তু তোমরা একটু ভালো করে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবে। প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু রিভাইজ করার চেষ্টা করবে। তো এখানে কিন্তু তোমাদের অ্যান্সার কি দেওয়াই রয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার ভালো করে এখানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু নিজেরা ভালো করে প্র্যাকটিস করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অবশ্যই করে তোমরা যারা যারা রয়েছে আমাদের ক্লাস করছো প্রত্যেকটা ক্লাস, তো তোমাদের কিন্তু জানিয়ে রাখি যে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের লাইভ ক্লাস নিয়ে আমরা আসতে চলেছি। তো লাইভ ক্লাস কিন্তু তোমাদের এইচএস এক্সামের পরেই তোমাদের কিন্তু লাইভ ক্লাস চলতে থাকবে। তো যারা যারা ক্লাসগুলো রেগুলারলি করছো অবশ্যই করে কিন্তু তোমরা লাইভ ক্লাসের জন্য প্রস্তুত থেকো, সেখানে কিন্তু তোমাদের সঙ্গে একদম ডাইরেক্ট ইন্টারাকশন হবে আমাদের। তো খুব তাড়াতাড়ি আমরা লাইভ ক্লাস নিয়ে আসছি। তো অবশ্যই করে ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে।
ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি যারা যারা ক্লাসগুলো করছো এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন করবে, লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে গেলেই তোমরা পেয়ে যাবে। চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।